আসসালামু আলাইকুম। আজকের লেকচারে হচ্ছে আমরা পড়াশোনা করার ট্রাই করব জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। কারণ হচ্ছে এই দুইটার টপিকের ভেতরে অনেক প্যাচ লাগে। আর এই প্যাচগুলো বা এই কনফিউশনগুলোই হচ্ছে এই ভিডিওতে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সলভ করে ফেলবো। কারণ প্রতি বছরেই কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জিরান্ড এবং পার্টিসিপল থেকে প্রশ্ন এসে থাকে। তো আশা করব আজকের এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে করবা এবং হচ্ছে আজকে দেখো আমরা কি কি পড়ব। দেখতে পাচ্ছ এখানে স্লাইডে A to Z সুন্দর করে তোমাদের জন্য অর্গানাইজ করে দিয়েছি এবং এখান থেকেই তোমাদেরকে হচ্ছে প্রত্যেকটা বিষয় ইজি করে বোঝানোর চেষ্টা করব। সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মেডিকেলের কোশ্চেনের অ্যানালাইসিসটা তো আমরা করছি, তার আগে দিয়ে হচ্ছে আমাদের বেসিকটাকে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব, এক্সাম্পলগুলো দেখার মাধ্যমে যাতে হচ্ছে ফিউচারে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো তো যাতে হচ্ছে তুমি সঠিক উত্তর করতে পারো সেটাও আমরা ইনশিওর করব। দেখো এখানে কিন্তু অনেক অনেক হচ্ছে টেকনিক বা হচ্ছে রুলসগুলো যেগুলো আমরা অনেক শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ইভেন হচ্ছে সেলফ টেস্ট রেখেছি এই লেকচারটাতে, যাতে হচ্ছে তোমরা কতটুকু শিখলা লেকচার থেকে সেটাও হচ্ছে তোমরা ফাইন্ড আউট করতে পারো। আরেকটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে ফ্রিতে এক্সাম দেওয়ার লিঙ্ক রয়েছে। যেহেতু তোমরা পড়াশোনা করছো এই ইংরেজির আমরা সলভ নিয়ে যেহেতু আমরা এখন আলোচনা করছি, সেই রিলেটেড মডেল টেস্ট দেওয়ার ফ্রি লিঙ্ক রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে হচ্ছে তুমি ফ্রিতে এক্সাম দিয়ে দিতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে আমরা এর আগের লেকচারে আমরা পড়েছিলাম, দেখো এর আগের লেকচারে আমরা পড়েছিলাম যে নাউনের প্রত্যেকটা কোশ্চেনের অপশন সহ আমরা অ্যানালাইসিস করেছি। আর আজকে তো আমরা জিরান্ড এবং এই যে ভার্বাল নাউন এটাকে আমরা অ্যানালাইসিস করব একদম প্রত্যেকটাকে ধরে ধরে। তার আগে আমরা অনেকের বেসিকে ঝামেলা আছে বলা যায় জিরান্ড এবং পার্টিসিপলে। সো এই জন্যই কিন্তু হচ্ছে তাদের জন্য আমি এই সুন্দর করে এই স্লাইডটা প্রিপেয়ার করেছি। সো এই পিডিএফটা 15 পেজের একটা পিডিএফ। এই লেকচারটা যদি তুমি ভালো করে ফলো করো আমি আশা করছি তোমার জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে এরপর থেকে আর কোনো সমস্যা থাকবে না, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমি প্রথম পেজে চলে আসছি। ওকে, সো জিরান্ড ভার্সেস পার্টিসিপল মারামারি হবে জিরান্ড আর পার্টিসিপলের মাঝখানে। কারণ হচ্ছে পরীক্ষা হলে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে এক্স্যাক্টলি হচ্ছে আইএনজি যুক্ত দুইটা শব্দের ভেতরে কে জিরান্ড আর কে হচ্ছে পার্টিসিপল। প্রথমে আমরা একটু জেনে নিই যে জিরান্ডকে যদি হচ্ছে আমরা বাংলায় অনুবাদ করি তাহলে কি আসে, বা হচ্ছে বাংলা ব্যাকরণের সাথে যদি আমরা ইংরেজি ব্যাকরণের সাদৃশ্য করা ট্রাই করি তাহলে কি হয়। সো জিরান্ডকে যদি আমরা বাংলা ব্যাকরণের সাথে সাদৃশ্য করা ট্রাই করি সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য বা নাম, যেটাকে আমরা নাউন বলি। সো একটু মজা করে লিখলাম যে ক্রিয়াবাচক নাউন। ওকে, তার মানে জিরান্ড এমন একটা মানে শব্দ ফর্ম করে বা এমন একটা সেন্স দেয় যেই সেন্সটা হচ্ছে নাউনের মতো। আর যেহেতু জিরান্ডের উৎপত্তি হয় ভার্ব থেকে, মানে ভার্বের সাথে কিছু যুক্ত হয়ে তারপরে সেটা হচ্ছে নাউনের মতো আচরণ করে। সো এই জন্যই বলা হয় ক্রিয়া থেকে উৎপন্ন হওয়া একটা নাউনের নামই হচ্ছে জিরান্ড। সো জিনিসটা আমি ক্লিয়ার করে দিই যে জিরান্ড হচ্ছে ক্রিয়ার সাথে বা ভার্বের সাথে কিছু একটা যুক্ত হয়ে না একত্রে নাউন ফর্ম করে। এই জন্য এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে দেখানো ট্রাই করেছি, জিরান্ড ইজ ইকাল টু নাউন ইজ ইকাল টু ভার্বাল নাউন। পরীক্ষার সময় এটাও আসতে পারে যে নিচের কোন শব্দটি ভার্বাল নাউন ইংরেজিতে আসবে অপশনে, সেটা আমি বললাম আর কি, যে জিরান্ড ইজ ইকাল টু নাউন ইজ ইকাল টু ভার্বাল নাউন। আর জিরান্ডের যেই হচ্ছে প্রতিযোগী রয়েছে তার সাথে সেটা হচ্ছে পার্টিসিপল, যেটাও অনেকটাই হচ্ছে এই জিরান্ডের সাথে দেখতে একই রকম মনে হয়। সেটাও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় বা ভার্বের সাথে কোনো একটা এক্সট্রা পার্ট যুক্ত হয়, পোর্শন যুক্ত হয়, সেটা যুক্ত হয়ে আচরণ করে অ্যাজেটিভের মতো, অথবা যেটাকে আমরা বলতে পারি ভার্বাল অ্যাজেটিভের মতো। তার মানে এই সিম্পল জিনিসটা যদি তোমার মাথায় থাকে তাহলে অনেক কিছুই তোমার কাছে ইজি হয়ে যাবে। সামনে আরও ইজি ইজি বিষয়গুলো দেখব। সো আমি আবার বলছি, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সে নাউনের মতো আচরণ করে তবে সেটাই হচ্ছে আমার জিরান্ড। আমরা জিরান্ডকে আরেকটা নামেও ডাকতে পারি, সেটা হচ্ছে ভার্বাল নাউন। যদি অপশনে থাকে কোনো একটা অপশনের ভিতরে জিরান্ডও থাকে নাউনও থাকে। সো যদিও এমন থাকে না, কারণ হচ্ছে জিরান্ড আর নাউন দুটাই যেহেতু হচ্ছে একই রকম আচরণ করছে, দুটাই একসাথে থাকে না। যদি থাকে তাহলে তুমি কোনটা দাগাবা, এটা অনেকে প্রশ্ন করে যে ভাইয়া যদি জিরান্ডও থাকে নাউনও থাকে তাহলে আমি কোনটা দাগাবো। যদি জিরান্ড অপশনে থাকে অবশ্যই তুমি জিরান্ডটাকে দাগাবা এবং অবশ্যই দেখে নিবা যে সেটা মানে ভার্ব উদ্ভূত কিনা বা ভার্বের সাথে কিছু যুক্ত হয়ে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো আচরণ করছে কিনা। যদি করে তাহলে নাউন থাকলেও তুমি সেটাকে হচ্ছে জিরান্ড হিসাবে দাগাবা বা এমসিকিউতে। আর পার্টিসিপলের ক্ষেত্রে সেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে সেটা ভার্ব হিসাবে কাজ করতে পারে, সেটাও আমরা দেখব। আরেকটা বিষয় হচ্ছে জিরান্ডকে আমরা ক্লাসিফাই করতে পারি কিনা সেটা দেখি।
জিরান্ডকে আমরা ক্লাসিফাই করতে পারি কিনা একটু যদি দেখি, দেখো জিরান্ডের কোনো টাইপ হয় না, যেহেতু জিরান্ডকে কোনো ভাগে ভাগ করা যায় না। পার্টিসিপলকে আমরা ভাগ করতে পারি আবার কয়েকটা ভাগে, 3 ভাগে ভাগ করা যায়, একটু পরেই দেখবো। জিরানকে কিন্তু কোনো টাইপে ভাগ করা যায় না। সো যেহেতু কোনো টাইপে ভাগ করা যায় না, তার মানে বলাই যায় খুবই সহজ একটা জিনিস হবে। এই সহজ জিনিসটাই নিয়েই হচ্ছে স্টুডেন্টরা প্যাচ লাগায়, আর প্যাচ লাগায় এই কারণে যাদের বেসিকটা ক্লিয়ার না। তো আজকের ভিডিওতে যারা দেখছো, আমার মনে হয় তাদের বেসিকটা একদম স্ট্রং হয়ে যাবে, যেহেতু আমি প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখো যে জিরান দিয়ে আমরা দেখবো যে জিরান এক্স্যাক্টলি কেমন হিসাবে ব্যবহৃত হয়। জিরান কোনো কোনো ক্ষেত্রে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে। জিরান কখনো কখনো হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, আর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় দুইভাবে, একদম সরাসরি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, আবার ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হইতে পারে। দেখো এখানে আমি প্রথমে এই স্লাইডটাতে তুমি দেখতে পাচ্ছ যে জিরান হচ্ছে সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, অথবা অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে, অথবা তোমার ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হইতে পারে। এর বাইরেও কিছু তোমার টাইপস রয়েছে যেগুলো তোমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেগুলো তো অত বেশি ইম্পর্টেন্ট না। এই 3টাই বেসিক্যালি এই জিরান্ডের ইউজেসের উপরে হচ্ছে আমরা গুরুত্ব দিয়ে থাকি, বা এগুলো গুরুত্বপূর্ণ বেশি। সো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি তাহলে হচ্ছে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। লাইক সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে বাক্যের প্রথমে, সে বসে সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। লাইক রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস। সো এখানে রিড যেহেতু ভার্ব, তুমি দেখতেই পাচ্ছ রিড যেহেতু একটা ভার্ব, এই ভার্বের সাথে হচ্ছে আমার এই আইএনজিটা যুক্ত হয়ে, আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে কীরকম আচরণ করছে, সে নাউন হিসেবে আচরণ করছে। তার ওভারঅল রিডিংটা নাউন হিসেবে আচরণ করছে। সো আমার মনে হয় বুঝতেই পারছো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা হচ্ছে আমার জিরান্ড হয়ে গেছে। তেমনি ট্রাভেলের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা আমার জিরান্ড হয়ে গেছে। একটা জিনিস তোমাদেরকে বলে নেই, এই যে আমরা ট্রাভেলিংয়ের TRAVELLIN যে ট্রাভেলিং লিখছি, এটা আমরা লিখেছি ইউকে সিস্টেম অনুযায়ী। আর যদি আমরা ইউএসএ সিস্টেম অনুযায়ী লিখতাম তাহলে এখানে আমরা ডবল দিতাম না, আমরা দিতাম হচ্ছে TRAVELIN যে ট্রাভেলিং। ওকে, এটা এক্সট্রা একটা ইনফরমেশন তোমরা জেনে রাখো তোমাদের বেসিক স্ট্রং করার জন্য। সো লাইক আরেকটা, রাইটিং ইজ অ্যান এক্সচেঞ্জ অফ আইডিয়াস। লাইক এটা বাক্যের প্রথমে বসে এটাকে মানে সাবজেক্ট হিসাবে কাজ করছে। একই সাথে এটা প্রথমে কি ছিল, রাইট ছিল, ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। প্রথমে বসার কারণে সে সাবজেক্ট হিসেবে আচরণ করছে, বাক্যের ভিতরে আর কোনো সাবজেক্ট নাই। সো আমরা এটাকে বলতে পারি ইটস এ জিরান্ড। আর অর্থ অনুযায়ী তো বলাই যায় যে লেখা হচ্ছে ভাব বিনিময়ের একটা মাধ্যম। এবার দেখি যে এটা অবজেক্ট হিসেবে কীভাবে ব্যবহৃত হইতে পারে। দেখো জিরান্ডস অ্যাজ ডাইরেক্ট অবজেক্টস। সো আই লাভ রিডিং। সো এখানে এটা হচ্ছে বাক্যের পরে বসেছে এবং হচ্ছে সেটা এক্স্যাক্টলি অবজেক্ট হিসেবে কাজ করছে। এখন আমরা কোনো কিছুকে অবজেক্ট হিসেবে ফাইন্ড আউট করবো কী করে, এটার জন্য আমি একটা অ্যানালাইসিস তোমাদের এখানে প্রেজেন্ট করেছি। যে এক্স্যাক্টলি আমরা তো জানি যে হচ্ছে ভার্বটা প্রথমে ফাইন্ড আউট করতে হয়। দেখেন এখানে হচ্ছে আই লাভ, ওকে, আই লাভের ভিতরে ভার্বটা হচ্ছে লাভ। এখন যখন হোয়াট দ্বারা প্রশ্ন করা হয় তখনই কিন্তু আমরা অবজেক্টটা পেয়ে যাই। সো আমি কি পছন্দ করছি, আমি পছন্দ করছি পড়াশোনাটাকে, তার মানে এই পড়াটা হচ্ছে আমার অবজেক্ট। তার মানে এখানে রিডিংটা হচ্ছে অবজেক্ট। তার মানে অবজেক্ট হিসাবে কোনো ভার্ব যদি ব্যবহৃত হয় এবং তার সাথে একটা আইএনজি যুক্ত হয় তবে সেটাকে আমরা জিরান্ড বলতে পারি। সো ইটস এ রুল, এটা একটা নিয়ম বলতে পারো। আর আরেকটা আমরা এক্সাম্পল দেখি, ইমতিয়াজ এনজয়েস ট্রাভেলিং। আগেইন সেটা হচ্ছে ইমতিয়াজ কি এনজয় করে, কি দ্বারা প্রশ্ন করেছো, তোমার মানে তুমি অবজেক্ট পেয়ে গেছো। ইমতিয়াজ ট্রাভেল করতে পছন্দ করে। সো এখানে প্রথমে হচ্ছে ট্রাভেল একটা ভার্ব ছিল, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়ে একসাথে একটা নাউনের মতো আচরণ করেছে, যার ফলে তাকে আমরা জিরান্ড বলছি। ওকে, বা ক্রিয়াবাচক বিশেষ্য বলছি যেটাকে আমরা। লাস্টটা দেখি, আনিকা লাইকস ফটোগ্রাফিং নেচার। সো এখানেও এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি যে সে কি পছন্দ করছে, প্রকৃতির ছবি তুলতে পছন্দ করছে, ফটোগ্রাফি করতে পছন্দ করছে। সো এখানে একইভাবে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আমার এটাকে হচ্ছে নাউন হিসাবে কাজ করছে। আলটিমেটলি এটাকে আমরা জিরান্ড বলছি। আর নর্মালি জিরান্ডকে চেনার আরেকটা ইজি টেকনিক হচ্ছে, জিরান্ড যে কোনো কাজকে, যে কোনো ভার্বকে যদি স্থির অবস্থায় বোঝানো হয় তবে সেটাকে আমরা জিরান্ড বলি। দেখো এখানে রিডিং, এমন না যে আমি পড়তেছি এখন, আমি কি পড়তেছি এখন, রিডিং না, বলছে যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, একটা স্থির একটা স্টেটমেন্ট। যেমন ট্রাভেলিং, আমি এখন ট্রাভেল করতেছি না, আমি যদি এখন আই ট্রাভেল, তার মানে আমি ট্রাভেল করি। ওকে, এটা একটা চলমান কোনো প্রক্রিয়া বোঝানো হইতো। কিন্তু জিরান্ডের ক্ষেত্রে জিনিসটা স্থির থাকবে বা স্টিল একটা কন্ডিশন, সেটাই হচ্ছে জিরান্ড।
সো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে হচ্ছে কোনো কিছু যদি হচ্ছে কোনো ভার্ব যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা সাবজেক্ট হিসেবে ইউজ হয় সেটাকে জিরান্ড বলছি। আবার কোনো অবজেক্ট যদি হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয় তবে সেটাকে আমরা জিরান্ড বলছি। অনেক ক্ষেত্রে বাক্যের সেন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা সেটাকে জিরান্ড না পার্টিসিপল সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। বাট অনেক ক্ষেত্রে আমরা যদি মিনিংটা বের করতে না পারি বাক্যে, তাহলে আমাদের গ্রামাটিক্যাল রুলস ধরেই কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে বা অ্যানালাইসিস করেই বের করতে হবে যে এক্স্যাক্টলি এটা কি জিরান্ড না অন্য কিছু। সো এরপরে অপশনটা দেখি, মানে এরপরে যে ইউজেসটা যে জিরান্ড কী হিসাবে ইউজ হতে পারে, আর যেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে। সো এখানে দেখো যে আই নেভার গেভ রিডিং এনাফ অফ এ চান্স। এখানে দেখো এই জায়গাটাতে তুমি আমার মনে হয় তোমাদের কাছে একটা কোশ্চেন আমি করে দিই যে এই সেন্টেন্সটার মানে কি বা এইটার বাংলা মানে কি, এই আই নেভার গেভ রিডিং এনাফ অফ এ চান্স। দেখো এখানে এইটার বাংলা অনুবাদ করাটা একটু টাফ। একটু টাফের জন্য বলছি কারণ হচ্ছে এটা যেহেতু তোমাদের কাছে কোশ্চেন, তোমরা কাইন্ডলি হচ্ছে ট্রাই করো কমেন্টে উত্তর করার জন্য, যারা পারবা। আই থিঙ্ক তোমাদের হচ্ছে অনুবাদ করার ক্ষমতা অনেক ভালো। সো এখানে দেখো এখানেও আমরা ট্রাই করবো ফাইন্ড আউট করার জন্য যে এক্স্যাক্টলি এখানে ইনডাইরেক্ট হিসাবে সে কীভাবে কাজ করছে। সো দেখো আমি অ্যানালাইসিসটা দিয়েছি কি যে এখানে আগে প্রথমে ফাইন্ড আউট করি মেইন ভার্ব কোনটা, যেটা হচ্ছে গেভ। এরপরে হচ্ছে কি মানে কোনটার প্রতি হচ্ছে আমি মানে জোর দেই নাই, সেটা কোনটা, সেটা হচ্ছে এই পড়াশোনাটার উপরে। সো অ্যাগেইন কিসের উপরে দেই নাই, হোয়াট দ্বারা কোশ্চেন করেছি, আমি আমার অবজেক্টটা পেয়ে গেছি। তার মানে এটা করার জন্য দেখো এটার সাথে কিন্তু এই রিডিংয়ের সাথে কিন্তু এক্সট্রাভাবে আরেকটা প্রশ্ন যুক্ত আছে। সো এখানে ডাইরেক্টলি যে এটাই অবজেক্ট এটা না, তোমার মনে হইতে পারে যে এনাফ অফ এ চান্স শুধু এটুকুই হচ্ছে অবজেক্ট, না, রিডিং এনাফ অফ এ চান্স এটা হচ্ছে অবজেক্ট। তার মানে এইটা ইনডাইরেক্টলি একটা অবজেক্টের মতো কাজ করেছে। অ্যাগেইন আমরা যদি আরেকটা মানে এক্সাম্পল দেখি, সেন্টেন্স দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে যে লাস্ট উইক আই মেড স্টার্টিং মাই প্রায়োরিটি। সো এখানে প্রায়োরিটি যেহেতু করার বলা হয়েছে, আমি কোনটাকে হচ্ছে আমার প্রায়োরিটি হিসাবে আমি বানিয়েছি, সেটা হচ্ছে পড়াশোনাটাকে, স্টাডিং। তো তোমার মনে হইতে পারে যে হয়তো বা এখানে মাই প্রায়োরিটিটা হচ্ছে অবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা ইনডাইরেক্টলি স্টাডিং মাই প্রায়োরিটি এটাই হচ্ছে আমার অবজেক্ট। সো আই থিঙ্ক তোমরা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্টসটা বুঝে ফেলেছো। আমি যদি জিনিসটাকে আরেকবার রিক্যাপ করি, যদি কোনো ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করে কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তবে সেটাকে আমরা জিরান্স বলবো। যদি কোনো ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করে বাক্যের শেষে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং একই সাথে নাউন রূপে আচরণ করে বা নাউনের অর্থ প্রকাশ করে, তবে তখন সেটাকে আমরা জিরান বলবো। অ্যান্ড লাস্ট ওয়ান, যদি কোনো ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করে নাউনের মতো আচরণ করে এবং ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে, তবে তাকেও আমরা হচ্ছে জিরান হিসাবে চিহ্নিত করব। সো দিজ আর দ্য থ্রিজ ওয়ে যে আমরা জিরানকে জিরান হিসেবে চিনব। এবার চলে আসো আমাদের আচ্ছা আরেকটা তোমাদের জন্য রয়ে গেছে, প্রিপোজিশন হিসেবে একটা রয়ে গেছে। এটা এক্সট্রা হিসাবে বলছি যে এটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে জিরানটা হচ্ছে আমার প্রিপোজিশন হিসেবে আমার ব্যবহৃত হতে পারে। লাইক মাই লাভ ফর রিডিং ওয়াজ ইমিডিয়েট। সো এখানে তোমার ফাইন্ড আউট করতে হবে তোমার প্রিপোজিশন কোনটা, যে ফর রিডিং। আবার বাই রিডিং উই ক্যান এক্সপ্লোর নিউ ওয়ার্ডস। সো আমরা পড়াশোনা করার মাধ্যমে আমরা হচ্ছে কল্পনায় অনেক জগৎ বিচরণ করতে পারি। সো এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টের আগে, মানে মাই লাভ ফর রিডিং ওয়াজ ইমিডিয়েট, বাই রিডিং, তার মানে প্রিপোজিশনও যদি কোনো হচ্ছে ভার্বের আগে বসে এবং ওই ভার্বের সাথে যে আইএনজি যুক্ত হয়, ওই প্রিপোজিশনকে দেখেও আমরা চিহ্নিত করতে পারবো যে এটা একটা জিরান্ড। তার মানে জিরান্ড শেখার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে 3টা রুলস দেখেছি, তার সাথে এক্সট্রা হিসাবে আমরা দেখলাম যে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন দিয়েও হচ্ছে আমরা জিরান্ডকে ফাইন্ড আউট করতে পারি বা চিহ্নিত করতে পারি। সো আমার মনে হয় এই 4টা রুলস তোমরা যদি ভালো করে মনে রাখো এবং প্র্যাকটিস করো, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি, সামনে আরও এক্সাম্পল রয়েছে এই পিডিএফটার ভেতরে, সেই এক্সাম্পলগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো, তাহলে তোমার জিরান্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপরে হচ্ছে আমি তোমাদের জিরান্ডের একটা অ্যাডভান্স নিয়ম রয়েছে, সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো জিরান্ড কোনো কোনো ক্ষেত্রে কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। আর এখানে কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক, কোনো কিছুর পরিপূরককেই বলা হয় কমপ্লিমেন্ট। লাইক দেখো যে হানি টেস্টেড সুইট, এখানে মানে যেটাই হানি সেটাই তো সুইট, তার মানে সুইট যেটা সেটাই হচ্ছে হানি, একে অপরের পরিপূরক। তার মানে আমি এখানে হানি ইজ ইকাল টু সুইট বলতে পারি বা সুইট ইজ ইকাল টু হানি বলতে পারি। এরকম যখন আমরা একটাকে অপরটার পরিপূরক বা একটাকে সমান আরেকটা বলতে পারি, তবে সেটাকে আমার বলা হয় কমপ্লিমেন্ট।
আর এই ক্ষেত্রে মানে হানি টেস্ট সুইট, এটার এখানের ভিতরে কমপ্লিমেন্ট কোনটা? এখানে কমপ্লিমেন্ট যে শব্দটা সেটা হচ্ছে সুইট। ওকে, তেমনিভাবে তার মানে লাস্টে যে শব্দটা থাকে বা লাস্টে যেটাকে হচ্ছে আমরা পরিপূরক হিসেবে ধরি সেটাই হচ্ছে আমার কমপ্লিমেন্ট। সো এখানে মেইন যে শব্দটা, যেটা সিইং ইজ বিলিভিং, আমরা যেটা দেখি সেটাই আমরা বিশ্বাস করি। যদিও এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আমরা চোখে দেখি নাই, আমরা এমন অনেক কিছু চোখে দেখি নাই, তাও আমরা সেটাকে বিশ্বাস করি। এটা আমাদের হচ্ছে বিশ্বাসবোধ বা হচ্ছে এটা আমাদের হচ্ছে এক এক ধর্মের এক একটা নিয়ম, দ্যাটস ইট। বাট বাস্তব জগতের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা ওই বিজ্ঞানের আলোকে বললে সেটা বলা হবে যে সিইং ইজ বিলিভিং। সো এখানে সিইং ইজ ইকাল টু বিলিভিং বলা যায়, মানে আমরা যাই দেখি সেটাই বিশ্বাস করছি বা সেটাই বিশ্বাস করছি যেটাই আমরা দেখছি। সো এখানে লাস্টে যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, পরিপূরক। এই কমপ্লিমেন্ট যদি আমরা কোথাও খুঁজে পাই এবং সেটা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া অবস্থায় কিছু পাই, তবে সেটাকেও আমরা জিরান্ড বলবো। তার মানে জিরান্ডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট রুলস বা তোমার হ্যাক্স প্রয়োজন ছিল সবগুলোই কিন্তু তোমাকে দেখানো হয়েছে, এক এক করে দেখানো হয়েছে। তার মানে প্রথমে ছিল বেসিক, এর আগে ছিল মিডিয়াম, এরপরে হচ্ছে তোমার অ্যাডভান্স। তার মানে বেসিক, মিডিয়াম, অ্যাডভান্স লেভেলে জিরান্ড সম্বন্ধে তোমার ক্লিয়ার একটা আইডিয়া হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে কিছু আমরা বাস্তব ভিত্তিক বা জীবন ভিত্তিক আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, যে নাসির হিরো অ্যাডমিটেড স্টিলিং দ্য নেকলেস অফ তামিমা। সো এখানে এটা জাস্ট হচ্ছে রূপক অর্থে ইউজ করেছি, কেউ কারোর সাথে যদি মিল খুঁজে পাও সেটার জন্য আমি দায়ী না, এটা জাস্ট একটা এক্সাম্পল। ওকে, উই এনজয়েড সিইং ইজ আদার আফটার এ লং টাইম। অ্যাগেইন এখানে সিইং হচ্ছে আমার জিরান্ট। ডোন্ট রিস্ক attempting that move until you are fit. Attempting হচ্ছে again it's a gerund. I have considered buying that phone, next iPhone 13 আসতেছে। ওকে, buying the phone, that means এখানে বাইংটা হচ্ছে আমার জিরান্ট, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করছে। কেনা অর্থে বাই, কিনতেছি মানে কেনা, আর ক্রয় করা মানে ক্রয় করার যে কার্যটার নাম সেটাই হচ্ছে আমার জিরান্ট। আমরা আরও কিছু হচ্ছে এক্সাম্পল দেখি। লিঙ্কন গেভ আপ স্মোকিং এ ফিউ ইয়ার্স অ্যাগো। লাইক এখানে স্মোক করা, স্মোক ভার্ব আইএনজি যুক্ত হয়েছে, নাউন হিসেবে আচরণ করছে, জিরান বলছি। ইমতিয়াজ ইনসিস্টেড অন টেকিং দ্য বাস ইনস্টেড অফ দ্য ট্রেন। আমি যে গল্প লিখছি আনিকার মিউটেশন, সেখানের যেই মেইন ছেলে চরিত্র সেটা হচ্ছে ইমতিয়াজ। সো দ্যাটস ওয়াই এখানে ইমতিয়াজকে ইউজ করেছি। সো ইমতিয়াজ ইনসিস্টেড অন টেকিং দ্য বাস ইনস্টেড অফ দ্য ট্রেন। সো এখানে টেকিং অ্যাগেন ইটস এ জিরান্ট। ওয়াকিং ইজ এ হ্যাবিট ইউ শুড ডেভেলপ ফ্রম দ্য বিগিনিং। সো বুঝতেই পারছো, মানে হাঁটা এমন একটা অভ্যাস যেটা কি বলে একদম ছোটোকাল থেকেই বা শুরু থেকেই তোমাকে ডেভেলপ করতে হবে। রানিং লাইক এ ম্যানিয়াক উইল নট সলভ এনি প্রবলেম। মানে কোনো সমস্যায় যখন আমরা পড়ি তখন হচ্ছে মানে পাগলের মতো হাওয়া উতাস করে ছোটাছুটি করলেই কোনো সমস্যার সমাধান হয়ে যায় না। স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট হেলদি অ্যাট অল। সো এখানে দেখো, এখানে প্রত্যেকটার সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্ট হিসাবে বসেছে, সাবজেক্ট হিসাবে বসে সে আলটিমেটলি জিরান্ট হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে। তার মানে আমরা এখানে দেখলাম একটা জিরান্ট বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসতে পারে, ডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে, ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশন দিয়ে তার উপস্থিতি জানান দিতে পারে, এবং লাস্টে কমপ্লিমেন্ট দিয়েও নিজের উপস্থিতিটাকে জানান দিতে পারে। সো জিরান্ট এত এত জায়গায় নিজের উপস্থিতি জানান দিতে পারে। এক্ষেত্রে কিন্তু পার্টিসিপলও কম যায় না। আমরা তো জানলাম যে জিরান্টের কোনো টাইপস নাই, কিন্তু পার্টিসিপল কিন্তু ভাই তার আবার 3টা টাইপস আছে। আমি আরেকটু পরে এটা দেখাচ্ছি। আচ্ছা, এক্সাম্পলগুলো এই পিডিএফটা আমি হচ্ছে কীভাবে তুমি সংগ্রহ করবা সেটা ভিডিও শেষে আমি বলে দিব, যে এই পিডিএফটা তুমি কী করে সংগ্রহ করবা। তখন তুমি এই এক্সট্রা যেই আমি এক্সাম্পলগুলো দিয়েছি এগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। এগুলো প্র্যাকটিস করলে তোমার হচ্ছে পরীক্ষার সময় অ্যান্সার করাটা বা তোমার কনফিডেন্সটা অনেক বাড়বে। ওকে, পার্টিসিপল। তো পার্টিসিপলের ক্ষেত্রে আমি বলেছি অ্যাগেইন যে পার্টিসিপল কিন্তু ওটা 3 ভাগে ভাগ করা যায়। বাট সবচেয়ে বেশি কনফিউশন লাগে যেটার ভিতর, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জিরান্ডের প্যাচ লাগে। কারণ জিরান্ডও হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বাট ডিফারেন্সটা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়ে গেলে সেটা জিরান্ড হয়, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তবে সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বা যেটাকে আমরা সঙ্গে পার্টিসিপল বলি। পার্টিসিপলে প্রেজেন্ট পার্টিসিপল ছাড়াও কিন্তু আরও 2জন সদস্য রয়েছে পরিবারের, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সো পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারবো, সেটা হচ্ছে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তো সেক্ষেত্রে আমরা তো জানি হচ্ছে ডু, ডিড, ডান। সো ডান যেটা সেটা হচ্ছে ভার্ব 3 হিসাবে আমি এখানে ডিনোট করেছি, আর শুধু ভার্ব দিয়ে ভার্বের বেস ফর্মটাকে হচ্ছে আমি ডিনোট করেছি। আবার এখানে পারফেক্ট পার্টিসিপলে হ্যাভিং প্লাস তোমার হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মে যেটাই থাকুক না কেন, যেই শব্দগুলো আছে, তুমি যেই ট্রান্সফরমেশন, তুমি যেই ছকটা পড়েছো ডু, ডিড, ডান,
ওই ছকের ভিতরে পাস্ট পার্টিসিপল যেই কলামটা রয়েছে ওই কলামের সবাই কিন্তু হচ্ছে অ্যাজেটিভস। ওকে, এটা হয়তো অনেকেই জানতো না যে ওই কলামের সবাই কিন্তু অ্যাজেটিভস। সো তুমি যখনই কোনো একটা সেন্টেন্সের ভেতরে দেখবা যে এক্স্যাক্টলি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে, তুমি একটু অ্যানালাইজ করে দেখবা এইটা তোমার অ্যাজেটিভ হিসেবে কাজ করছে কিনা। সো ভার্বের সাথে তোমার এমন কিছু যুক্ত হবে যে যেটা যুক্ত হয়ে তার মিনিংটা সে অন্য কোনো কাজকে মডিফাই করছে বা অন্য কোনো পার্সনকে মডিফাই করছে, তখন সে অ্যাডজেক্টিভ হিসেবে আচরণ করবে। অবশ্যই তার আগে এই হ্যাভিংটা ইউজ হইতে হবে যদি পারফেক্ট পার্টিসিপল হয়, আর ডাইরেক্টলি যদি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকে তাহলে সেটাও একটু খেয়াল করে নিতে হবে যে এই বাক্যটার ভেতরে এইটা কোন সেন্সে বসেছে। তাহলে বসার ক্ষেত্রে মিনিংটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তেমনিভাবে গ্রামেটিক্যাল রুলসটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন তুমি মিনিং দিয়ে পারছো না তখন তোমার গ্রামারের হেল্প নিতে হবে। আবার তুমি অনেক ক্ষেত্রে তুমি গ্রামার দিয়ে যদি প্রথমে ফাইন্ড আউট করে ফেলতে পারো যে কোনটা পার্টিসিপল আর কোনটা জিরান, তাহলে তো আর ওই তোমার মিনিংয়ের দিকে যাওয়া দরকার নাই, তাই না? এবার আমরা আমাদের নেক্সট অপশনের দিকে যাই। যে আমরা জানি পার্টিসিপল অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে, পার্টিসিপল বলতে বেসিক্যালি হচ্ছে আমি বলতে চাচ্ছি যে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু আমরা প্যাসটা বা কনফিউশনটা প্যাস লাগাচ্ছি জিরান্ডের সাথে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা হচ্ছে মেইনলি এখানে ফোকাস করব। সো আমার এক্স্যাক্টলি কিছু কিছু ক্ষেত্রে আমার এই পার্টিসিপলটার ভেতরে কিছু কিছু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে আলটিমেটলি ভার্বের মতোই কাজ করে, যেমন তামিম ইজ ট্রাভেলিং টু ভোলা। ওকে, সো এখানে ট্রাভেলিং এই শব্দটা হচ্ছে তোমার ভার্ব। হি উইল বি ট্রাভেলিং বাই ট্রেন, যদিও ভোলায় ট্রেনে যাওয়া যায় না এখন পর্যন্ত, লঞ্চ দিয়ে যেতে হয়। সো এখানে ট্রাভেলিংটা হচ্ছে তোমার ভার্ব, বাট লাস্টের এক্সাম্পলটা তুমি একটু খেয়াল করো। লাস্টের এক্সাম্পলটা হচ্ছে দ্য ট্রাভেলিং সেলসম্যান অ্যারাইভড ইন টাউন। এখানে ট্রাভেলিং মানে ভ্রমণকারী যেই হচ্ছে বিক্রয় কর্মী রয়েছে বা বিক্রয়কর্তা রয়েছে, সে হচ্ছে শহরে এসে পৌঁছিয়েছে। সো এখানে এই সেলসম্যানসটাকে বা এই নাউনটাকে হচ্ছে আমার মডিফাই করেছে ট্রাভেলিং এই শব্দটা, বাট সেটা কীভাবে মানে মডিফাই করেছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে একটা গুণের প্রকাশ করছে বা একটা অবস্থার কথা বলতেছে বা তার কন্ডিশনকে ডিনোট করতেছে। যদি কোনো কন্ডিশনকে দোষ গুণ এগুলোকে মডিফাই করে, এগুলোকে ডিনোট করে, তবে আমরা তো জানি সেটাকে অ্যাজেটিভ বলে। তো এখানেও সেই রকমভাবে এখানে ট্রাভেলিংটাকেও হচ্ছে আমরা অ্যাজেটিভ হিসাবে চিহ্নিত করব। এবার যাই আমরা তোমার জন্য হচ্ছে একটা সেলফ টেস্ট, একটু আমাকে কাইন্ডলি বলে দাও। হ্যাভিং গান ঢাকা আই বিকেম সারপ্রাইজড। এখানে তোমাকে বলতে হবে হ্যাভিং গান, এখানে GON গানটা তোমার কোন এখানে পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ওকে, আমি আরেকটু বলে দেই, এখানে হ্যাভিং এর পরে ভার্বের পার্টস পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। আমি আরেকটু আগেই তোমাদের একটা রুলস দেখিয়ে আসছি, আমি যদি একটু উপরে যাই তাহলে আমার মনে হয় তুমি বুঝে ফেলতে পারছো যে এখানে এইটা কোন পার্টস অফ স্পিচ হবে। আমি রুলসটা আবারও তোমাদের দেখিয়ে দিলাম, ইজি করে দিলাম, বাট কমেন্টে তোমরা লিখবা সঠিক উত্তরটা কি হবে। হ্যাভিং গান ঢাকা আই বিকেম সারপ্রাইজড, এখানে GON এইটা কোন পার্টস অফ স্পিচ, নিচে অপশনগুলো 4টা অপশনের মধ্যে কোনটা হবে সেটা কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি তুমি বুঝতে না পারো সেটাও তুমি জানাতে পারো, আমরা হচ্ছে নেক্সট আমরা যখন সলিউশন ভিডিওগুলো আবার করবো সেগুলোতে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার চলে যাচ্ছি আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায়। এখান থেকে প্রশ্ন এসেছিল 17-18 সালে মেডিকেল অ্যাডমিশন টেস্ট MAT, যে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। এখানে এই হিয়ারিংটা কি হবে, মানে এটা কি জিরান্ড হবে, পার্টিসিপল হবে, নাকি হচ্ছে নাউন অর ভার্ব হবে? ওকে, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, এটা একটু যদি যারা জানো তারা উত্তর করে দাও। আমি একটু পরে এইটার আমাদের অ্যান্টিবায়োটিক মেডিকেল কোশ্চেন ব্যাংকে চলে যাব, সেখানে দেখাবো যে এক্স্যাক্টলি এটার ব্যাখ্যাটা এক্স্যাক্টলি কি, যদি এটা মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল। তার মানে আমরা আগে বেসিকটা ক্লিয়ার করে আসলাম, এরপরে আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছি। আরেকটা কোশ্চেন, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংটা কি, এটা কি ভার্ব, জিরান নাকি পার্টিসিপল? এটাও কিন্তু এসেছিল। তো আরেকটা যদি বলে রাখি যে যারা হচ্ছে এই পিডিএফটা সংগ্রহ করতে চাচ্ছ তাদের জন্য বলি, তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের এই ভিডিওটা হচ্ছে তুমি তোমার ফেসবুকে তুমি শেয়ার করবা, যাদের ফেসবুক রয়েছে ফেসবুকে তুমি শেয়ার করে তুমি হ্যাশট্যাগ হিসেবে দিবা নিউরন+_ মানে তোমার জিরান্ড, এটা লিখে যদি তুমি হ্যাশট্যাগ দাও তাহলে আমরা এই হ্যাশট্যাগে ক্লিক করলে যাদেরটা শেয়ার হয়েছে তাদেরকে আমরা এই পিডিএফটা পাঠিয়ে দিব, এবং আমাদের টিম মেম্বার যারা রয়েছে তারা তোমাকে ইনবক্সে এই পুরোটার পিডিএফটা পাঠিয়ে দিবে। তো দ্যাটস দ্য রুল। সো যারা হচ্ছে এই পিডিএফটা সংগ্রহ করতে চাচ্ছ তাদের জন্য খুব সুন্দর একটা নিয়ম, সেটা হচ্ছে এই ভিডিওটা তুমি তোমার টাইমলাইনে শেয়ার করবা, যাতে তোমার ফ্রেন্ডরাও আমাদের এই ফ্রি কন্টেন্টগুলো থেকে বেনিফিটেড হতে পারে, আর আমরাও তোমাকে এই পিডিএফটা দিয়ে দিতে পারি। সো ইটস এ কল টু অ্যাকশন, আমরা সুন্দর করে পড়ছি। সো এইটুকু সাপোর্ট আশা করি তোমরা আমাদেরকে করবা, তোমাদের টাইমলাইনে শেয়ার করে হ্যাশট্যাগ হিসাবে এই যে স্ক্রিনে দেখানো হ্যাশট্যাগটা ইউজ করবা,
এবং সেই হ্যাশট্যাগটাকে আমরা ক্লিক করে তোমাদেরকে সহজে খুঁজে পাবো এবং তোমাদেরকে আমাদের এই পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দেবো। ওকে, সো আমি দুইটা কোশ্চেন, টোটালি 3টা কোশ্চেন করেছি। 3টা কোশ্চেনের ভেতরে আমি দুইটাই মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল, একটা 17-18 সালে আর একটা 16 এবং 17 সালে। সো এবার আমি চলে যাই মেডিকেল কোশ্চেন অ্যানালাইসিসের যে অংশটাতে, যে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। দেখো হিয়ার দ্য ওয়ার্ড, হিয়ারিংটা কি? এখানে হিয়ারিংটা দেখো, হিয়ারিং দ্য নয়েজ, এখানে এটা বাক্যের প্রথমে বসেছে। সো বাক্যের প্রথমে বসেছে, তোমার মনে হইতে পারে আচ্ছা ভাইয়া তো বলেছিল বাক্যের প্রথমে যদি কোনো কিছু সাবজেক্ট হিসাবে বসে তবে সেটা তো হচ্ছে আমার জিরান, কিন্তু তোমার দেখতে হবে এটা কি সাবজেক্ট কিনা। ইটস নট আ সাবজেক্ট। হিয়ারিং দ্য নয়েজ এইটা এমন একটা তোমার কয়েকটা শব্দের গুচ্ছ যে ওই যে বাচ্চাটা দ্য বয়, যে সাবজেক্টটা দ্য বয় ওক আপ সেটাকে মডিফাই করছে, যে বাচ্চাটা কেন উঠে গেছে বা ওই ছেলেটা কেন উঠে গেছে। হিয়ারিং দ্য নয়েজ। সো এখানে দেখো, এখানে সলিউশনে দেওয়া আছে হিয়ারিং দ্য নয়েজ, এই অংশটি দ্য বয় ওক আপকে মডিফাই করছে। দ্য বয় ওক আপকে যেহেতু মডিফাই করছে, সো এটা কাজ করছে অ্যাজেটিভের মতো। ওকে, এটা কাজ করছে অ্যাজেটিভের মতো। যেহেতু অ্যাজেটিভের মতো কাজ করছে, তার আমরা বলতে পারি যেটা অ্যাজেটিভের মতো কাজ করছে সেটা অবশ্যই জিরান না, সেটা অবশ্যই পার্টিসিপল। আর যেহেতু হিয়ারিং তার মানে প্রেজেন্ট পার্টিসিপল, সংক্ষেপে যেটাকে আমরা পার্টিসিপল বলি। সো এটা আই থিঙ্ক যে তোমরা বুঝতে পেরেছো যে কেন এটা হচ্ছে পার্টিসিপল হলো, কেন এটা জিরান হলো না। কারণ এটা প্রথমত এটা কোনো সাবজেক্ট না, দ্বিতীয়ত হচ্ছে এটা কোনো বাক্যের কোনো কি বলে যে হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ হয়নি, সেটা কোনো প্রিপোজিশনের আগে তোমার পরে বসেনি, অথবা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়নি, সেটা আরেকটা শব্দগুচ্ছকে তোমার মডিফাই করেছে। দ্য বয় ওক আপ এই বাক্যের এই অংশটাকে হচ্ছে মডিফাই করেছে হিয়ারিং দ্য নয়েজ। সো ইটস এ অ্যাডজেক্টিভ। ওকে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা পার্টিসিপল। এরপরে কোশ্চেন আমরা দেখি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হিয়ার ওয়াকিংটা কি? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং একই সাথে এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর আমরা তো জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সাবজেক্ট হিসেবে কেউ ইউজ হয় তবে সেটাকে আমরা জিরান বলি। আমরা রুলসটা দেখে আসছি একটু আগেই। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এক্স্যাক্টলি আমাদের যে বেসিকগুলো আমরা ক্লিয়ার করলাম সেগুলো আসলেই কাজে লাগছে, সেগুলো আসলেই আমাদের হেল্প করছে। আমরা আরেকটা দেখি যে হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। ওকে, তো এখানে প্লেইংটা কি? এখানে প্লেইংটা হচ্ছে এখানে সাবজেক্ট আছে, এখানে হচ্ছে আমি সে কি খেলতে পছন্দ করে, ক্রিকেট। সো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, খেলা বোঝাচ্ছে, শুধু সিম্পল খেলা বোঝাচ্ছে, এবং একই সাথে হচ্ছে সে নাউন হিসেবে কাজ করছে এই ভার্বটা, মানে প্লেইং, প্লে আইএনজি যুক্ত হয়েছে প্লেইং। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা জিরান বলতে পারি। ওকে, যেহেতু হচ্ছে এটা আমার অবজেক্ট হিসাবে ইউজ হয়েছে। সো দ্যাটস দ্য রুল, সিম্পল। এরপরে দেখো একটা একটু কমপ্লিকেটেড, অনেক বেশি যে কঠিন প্রশ্ন তা না, একটু কমপ্লিকেটেড, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন। দেখো আমরা যখন এই জিরান্ড আর পার্টিসিপলের ক্লাস মানে অংশটা তোমাদের দেখিয়েছিলাম, তখন দেখো আমি কিন্তু প্রত্যেকটা সিনোনিম দিয়ে দিয়েছিলাম যে কোনটাকে আমরা কি বলি। দেখো জিরান্ড হিসাবে কিন্তু অনেক সময় নাউন থাকতে পারে বাক্যের ভেতরে, প্রশ্নের ভেতরে, তখন কিন্তু ভার্বাল নাউন থাকতে পারে। সো যাহা লাউ তাহাই কদু, অনেকটা এরকম আর কি, যেটাই ভার্বাল নাউন সেটাই হচ্ছে জিরান্ড। ওকে, যেটাই ভার্বাল নাউন সেটাই হচ্ছে জিরান। সেই জিরান দিয়েই তুমি দেখো এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে উইথ ভার্বাল নাউন প্রিপোজিশনও থাকবে, অবজেক্টও থাকবে। আরেকটা জিনিস মনে করো, আমরা দেখলাম কি যে জিরান আমার কোন কোন ক্ষেত্রে ইউজ হতে পারে, অবজেক্ট হিসেবে ইউজ হতে পারে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ইভেন প্রিপোজিশনের পরে ইউজ হতে পারে। সো আমার এখানে খুঁজে বের করতে হবে যে এই 3টা ঘটনা কোথায় ঘটেছে। তার মানে প্রথমত সে জিরান থাকতে হবে, মানে ভার্বাল নাউন, প্রিপোজিশন থাকতে হবে, এবং সেখানে একটা অবজেক্টও থাকতে হবে। সো এখানে আমি এই প্রত্যেকটা অপশন যদি পড়ি, আই স হিম গো টু দ্য গার্ডেন, আমিনা জয় মেড আস লাভ, এখানে আমি কোনো হচ্ছে জিরান পাচ্ছি না, মানে ভার্বাল নাউন পাচ্ছি না এখানে, কারণ এখানে আমি আইএনজি যুক্ত কিছুই দেখতে পাচ্ছি না। আমি আইএনজি যুক্ত একটাই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লঞ্চিং। সো এখানে লঞ্চিং যেহেতু হচ্ছে আমার আইএনজি যুক্ত, এবং তার মানে আমি একটা সত্য পূরণ করলাম, সেটা হচ্ছে ভার্বাল নাউনের সত্যটা আমি পূরণ করলাম মাত্র, কিন্তু আমার হাতে আরও 2টা সত্য দিয়ে দিয়েছে। একটা হচ্ছে প্রিপোজিশন হইতে হবে, আর একটা হচ্ছে অবজেক্টটাকে ফাইন্ড আউট করতে হবে। সো আমি একটা সত্য পূরণ করলাম, যেটা আমার এই ডিটাকে বলতেছে হ্যাঁ ডিটা সঠিক উত্তর হইতে পারে। সো আমি আর বাকি 2টা লিটমাস পেপার দিয়ে আরও টেস্ট করে নিচ্ছি যে এখানে প্রিপোজিশন আছে কিনা। সো ইয়েস, 2, আমি একটা প্রিপোজিশন পেলাম, অ্যান অবজেক্ট, লঞ্চিং অফ দ্য শিপ। সো এক্স্যাক্টলি এই যে লঞ্চিং অফ দ্য শিপ, ইটস অ্যান অবজেক্ট।
তার মানে আমি এখানে জিরান পেলাম, প্রিপোজিশন পেলাম, আমি অবজেক্ট পেলাম, তার মানে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা, যেটা আমার জানতে চেয়েছে। সো প্রশ্নে এখানে কারণ হিসেবে কি ব্যাখ্যা করা হয়েছে, কারণ ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন আছে এরকম একটা মাত্র অপশন আমরা এই প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডি নাম্বারটা, যে দ্য লঞ্চিং অফ, আর এটা সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস হিসেবে কাজ করছে। আর এখানে এই যে অ্যাক্টিভ আছে না, যে অ্যাক্টিভ ভয়েস হিসেবে, সো এই অ্যাক্টিভ হিসাবেও কিন্তু এই শব্দটা পূরণ করে। আর হচ্ছে আর এই সেন্টেন্সটাতে অ্যাক্টিভ ভয়েসে দ্য লঞ্চিং অফ দ্য শিপ, এটা হচ্ছে সেন্টেন্সটার হচ্ছে অবজেক্ট, যেটা আমরা এখানে আরেকটা সত্য হিসাবে দিয়ে দিয়েছিল। আর ভার্বের সাথে যুক্ত হয়, যদি যুক্ত হয় এবং সেটা নাউন হিসেবে কাজ করে, সেটাকে আমরা ভার্বাল নাউন বলি। দ্য ড্যাশ অফ, এইরকম স্ট্রাকচারের মাঝখানে যদি কেউ তোমার ভার্বের সাথে যুক্ত কিছু বসে, তবে সেটাকে আমরা ভার্বাল নাউন বলি, বা সেটাকে আমরা জিরান্ডো বলি। সো আই থিঙ্ক আমরা যে আলোচনাটা আজকে করেছি জিরান্ড আর পার্টিসিপল নিয়ে, তোমার কনফিউশনগুলো দূর হয়েছে। এরপরে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে তুমি জয়েন করে তোমার প্রশ্নগুলো তোমরা করতে পারো। তোমার এই আমাদের যেই আমরা সলিউশনগুলো দিচ্ছি, এই সলিউশন রিলেটেড তোমার যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও তুমি জানাতে পারো। অবশ্যই আমাদের নিউন ক্লাসে ফ্রিতে এক্সাম যে সিস্টেমটা রয়েছে, সেই এক্সাম দিতে ভুলবা না, সেখানে দিলে তুমি তোমার নিজেকে যাচাই করে ফেলতে পারবা। এবং পুরো আই থিঙ্ক ভিডিওটা তুমি আরেকবার দেখো, তাহলে হচ্ছে আমার হয়তো বা এমন কোনো ইম্পর্টেন্ট কথা বলেছে যেটা হয়তো বা তোমার পুরো বিষয়টাকে আরেকটু ভালো করে বোঝার জন্য হেল্প করতে পারে। সো এই দুইটা স্লাইড, এই যে ভেতরে এই যে সুন্দর করে কালারফুল যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা সংগ্রহ করার জন্য আমি বলেই দিয়েছি। আমাদের এই ভিডিওটা তোমার ফেসবুকের টাইমলাইনে তুমি শেয়ার করবা তোমার ফ্রেন্ডের সাথে, সেখানে হ্যাশট্যাগ হিসেবে তুমি দিবা নিউরন+_, তোমার জিরান্ড, এটা হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবো। আমরা এখানে ক্লিক করে তোমাকে খুঁজে পাবো এবং তোমাকে এই পিডিএফটা দিয়ে দেবো। অ্যান্ড মানে এইটা আমাদের জন্য আসলেই অনেক অনেক সাপোর্ট করবে, আমাকে ইন্সপায়ার করবে। যখন তোমরা বলছো যে ভাইয়া এক্স্যাক্টলি আমরা মেডিকেল কোশ্চেন ব্যাংক সলিউশন বা অ্যানালাইসিসের এই সিরিজটা রেগুলার চাই, এইটার ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্ষেত্রে মোটিভেশন একটা জায়গা থাকে, যে এক্স্যাক্টলি যখন স্টুডেন্টরা ফিডব্যাক ভালো দেয়, যখন তারা আমাদের পুরো ক্লাসগুলো করে, সেগুলো নিয়ে বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলে এবং সেখান থেকে তারা বেনিফিটেড হয়, তাদের পড়াশোনায় একটা গতি আসে, এটা কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেট করে যে হচ্ছে ফিউচারে আরও বেশি পরিমাণ এই টাইপের মানে শ্রম সাধ্য কন্টেন্টগুলো বানানোর জন্য। সো এক্স্যাক্টলি এই যে একটা কোশ্চেন করেছিলাম, হ্যাভিং গান ঢাকা আই বিকাম সারপ্রাইজ, দেখি কারা কারা তোমরা উত্তর করতে পারো, দেখা যাক কয়েকজন তোমরা তোমাদের মধ্যে উত্তর করতে পারো। দেখা হবে আমাদের নেক্সট লেকচারে বা নেক্সট ক্লাসে। তোর মধ্যে সবাই ভালো থাকবা, আর অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। যারা এখনও আমাদের নিউন ক্লাসে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ কনসিডার টু সাবস্ক্রাইব। আমরা আমাদের নিউন ক্লাসে ট্রাই করছি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তোমাদের কীভাবে হেল্প করতে পারি সেটা করার জন্য। আমাদের পুরো নিউন ক্লাসে আমাদের সকল ভাইয়া আপুরা মিলে আমরা তোমাদের জন্য কাজ করছি। তোমাদের ফিডব্যাক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।